মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তার নেতৃত্বে একসাথে পার্লামেন্টে আওয়ামী লীগের এমপিরা নামাজ পড়েছে, সে ছবিগুলো আছে। একসাথে মিটিং করে, বর্তমান প্রধানমন্ত্রী মিটিং করেছেন, সে ছবি আছে। অনেক সময় এটা বলতে চান যে জামাত একবার ওর সাথে যায়, একবার ওর সাথে যায়। না, জামাত যায় না। এখানে জামাতের যে চিন্তা চেতনা, এটা যখন অন্যের উপরে প্রভাব তৈরি করে, অন্যরা যখন জামাতকে অফার করে, জামাতের এখানে না যাওয়ার তো কোনো যুক্তি থাকতে পারে না। জামাত একটা জিনিস চিন্তা করেছে সেই 90-এর দশকে, আর সেই জিনিসটা স্টিল জামাতের সেই চিন্তাটা এখনো কার্যকরী আছে। এখন বরং এটা আরো ব্যাপকতা লাভ করেছে। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা নাগরিক কেয়ারটেকার সরকারটা বোঝে। জামাতের দূরদৃষ্টিতা এখানে বোঝা যায়, আমাদের লিডাররা কতটা ফারসাইটনেস সম্পন্ন, যে তার একটা চিন্তা যেটা 50 বছর পরেও যার উপযোগিতা থাকে, এমন চিন্তা তারা করতে পারে। জামাতে ইসলাম 1979 সালের যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা, সেখান থেকে আবার বাংলাদেশের রাজনীতি শুরু করে। আপনারা 1986 সালের সংসদে 10টি আসন ছিল আপনাদের। এরশাদের যে বিতর্কিত নির্বাচন, আওয়ামী লীগও যোগ দিয়েছিল, আপনারাও যোগ দিয়েছিলেন। 1991 সালে আপনাদের 18 জন এমপি ছিল পার্লামেন্টে, 2 জন মহিলা সদস্য সহ 20 জন। 2001 সালে আপনাদের পার্লামেন্টে 17 জন সংসদ সদস্য ছিলেন, মহিলা সদস্য 4 জন সহ 21 জন, এবং 2008 সালে এটি নেমে আসে 2টিতে। তো বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই আপনারা আন্দোলন করেছেন। এরশাদের সঙ্গেও ছিলেন, এরশাদের বিরোধিতা করেছেন, বিএনপির সঙ্গে আন্দোলন করেছেন, বিএনপি বিরোধিতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ ছিলেন, আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে জামাতের অবস্থান কি? এই যে এখন তো একটি সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে জামাতের অবস্থানটা কি? আপনারা এটাকে কি ব্যাখ্যা করবেন? মানে বর্তমান সময় জামাত আসলে কি ভাবছে বা কি কি দেখছে পলিটিক্সে? জি, ধন্যবাদ কনক সরোর ভাই। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনি নিজে উল্লেখ করেছেন যে আমাদের উপর দিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খড়গ যাচ্ছে, জুলুম নির্যাতন যাচ্ছে। এর মধ্যেও আপনারা সাংবাদিক বন্ধুরা যখন আমাদেরকে নক করেন, কথা বলতে চান, আমরা তখন শত বাধা বিপত্তিকে ছোট করে দেখে, যেহেতু আমরা একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, আমরা মনে করি যে আমরা আপনাদের সাথে কথা বলার মধ্য দিয়েও আমাদের আদর্শকে, আমাদের বক্তব্যকে জনগণের সামনে তুলে ধরতে পারবো, এবং এটা করা উচিত। আপনারাও অনেকে মনে করেন যে জামাত বোধহয় মিডিয়াকে অ্যাভয়েড করে কিংবা মিডিয়ার সাথে কথা বলতে চায় না। বিষয়টা সেরকম নয়। অনেক সময় পরিস্থিতি এমন হয় যে কথা বলার মতো মিনিমাম পরিবেশ থাকে না। আজকে আল্লাহর উপর ভরসা করে আপনার সাথে কথা বলার সুযোগটা নিলাম। আমরা যেটা বলতে চাই যে জামাত ইসলামীর একটা এইম আছে, একটা টার্গেট আছে। জামাত ইসলামী বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় একটি সুবিচারপূর্ণ সমাজ কায়েম করতে চায়। জামাতের অন্যতম মৌলিক টার্গেট হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। যেখানে ন্যায় আছে, যেখানে বাস্তবতা আছে, যেখানে যথার্থতা আছে, আমরা মনে করি যে আমরা ইসলাম এর ভিত্তিতে বা আদর্শের ভিত্তিতে যে সমাজ কায়েম করতে চাই, সেটা হঠাৎ করে একদিনে হয়ে যাবে না। গোটা সমাজ ব্যবস্থার যে চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, এখানকার যে সংস্কৃতি, এখানকার যে শিক্ষা, এখানকার যে রাজনৈতিক চর্চা, এই টোটাল বিষয়টা চেঞ্জ করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি চাই, এটা তো আর আড়ালে আবদালে থেকে আমরা জাতিকে বোঝাতে পারবো না, কিংবা এটা জাতিও আমাদের কাছ থেকে বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমরা যে কোনো রাজনৈতিক দল, সেটি বাংলাদেশে যারা রাজনীতি করে, সংবিধানকে মেনে যারা রাজনীতি করে, আমরা সেরকম সকল রাজনৈতিক দলের সাথেই মিনিমাম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এবং আমরা চাই যে দেশের স্বার্থে আমরা যেন সকল রাজনৈতিক দল কোনো কোনো সময়, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যেন সবাই এক কাতারে হয়ে যাই। পৃথিবীর বহু দেশে সেটা হয়, ভারতে হয়, পৃথিবীর বহু জায়গায় হয়, কিন্তু ব্যতিক্রম আমাদের এখানে। এখানে আমরা জাতীয় স্বার্থেও অনেক সময় এক হইতে পারি না। আপনি যেটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা এরশাদের বিরোধিতা করেছি, এরশাদকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমরা চেষ্টা করেছি, কেয়ারটেকারের ফর্মুলা আমরা দিয়েছি, তাদের সাথে ডায়লগও আমরা গিয়েছি, আবার এরশাদের বিরুদ্ধে আন্দোলনও আমরা করেছি। একইভাবে আবার এরশাদ সাহেব আমাদের সাথে থেকে
4 দলীয় জোট হয়েছে, সেখান থেকে তিনি সেই জোটের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সাথে আমরা এরশাদ সাহেব একসাথে আন্দোলনও করেছি। আবার আওয়ামী লীগের দেখা যাবে যে আওয়ামী লীগ আমরা একসাথে মিলেও আন্দোলন করেছি, আবার বিএনপি আমরা একসাথে আন্দোলন করেছি, আবার বিএনপির বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে জামাতের একটা চরিত্র একেবারে ইউনিক, সেটা হলো জামাত একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রামে বিশ্বাসী একটি দল। জামাত কোনো হুজুগে কিংবা কোনো তথাকথিত ইমোশনাল কোনো কার্যক্রমে বিশ্বাস করে না। জামাত ডেমোক্রেসিকে আপহোল্ড করে। জামাত প্রচলিত দেশের যে রাজনীতি আছে সেই রাজনৈতিক দলগুলোকে আদর্শের ভিত্তিতে মোকাবেলা করতে চায়। সেক্ষেত্রে যেখানে কোনো কোনো ক্ষেত্রে মিলে যায়, যেমন জামাতের দাবি ছিল কেয়ারটেকার সরকার। জামাত বহু আগে এটা অনুভব করেছিল। মরহুম আব্বাস আলী খান সাহেব প্রথম বায়তুল মোকাররমে তিনি এই দাবি উত্থাপন করেছিলেন যে এদেশের নির্বাচন যদি সঠিক সুষ্ঠুভাবে করতে হয় তাহলে সেখানে একটা কেয়ারটেকার সরকার হলে, নির্বাচনকালীন একটা সরকার হলে সবার জন্য ভালো হবে। এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা দরকার। এটা জামাতের আবিষ্কার, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর আবিষ্কার। তো এই দাবির সাথে যখন একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ একমত হইল এবং তারা জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল, পার্লামেন্টারি দলের প্রধান, পরে আমিরে জামাত হলেন, মন্ত্রী হলেন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তার নেতৃত্বে একসাথে পার্লামেন্টে আওয়ামী লীগের এমপিরা নামাজ পড়েছে, সে ছবিগুলো আছে। একসাথে মিটিং করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী মিটিং করেছেন, সে ছবি আছে। নিজামী সাহেব বসা, মওদুদ সাহেব বসা, বর্তমান প্রধানমন্ত্রী বসা। তো সেখানে বিষয়টা কি ছিল? আপনারা অনেক সময় এটা বলতে চান যে জামাত একবার ওর সাথে যায় একবার ওর সাথে যায়। না, জামাত যায় না। এখানে জামাতের যে চিন্তা চেতনা, এটা যখন অন্যের উপরে প্রভাব তৈরি করে, অন্যরা যখন জামাতকে অফার করে, জামাতের এখানে না যাওয়ার তো কোনো যুক্তি থাকতে পারে না। আপনি একটা ফর্মুলা দিলেন, ধরেন সেই ফর্মুলায় যদি আমি গ্রহণ করি, তাহলে এটা তো আপনার কোনো পরাজয় না বা আপনার কোনো ব্যর্থতা নয় বা আপনার দিক থেকে এটা নেগেটিভ। মানে সেলিম ভাই, আমার যেটা মনে হচ্ছে জামাতে কি নির্দিষ্ট দলীয় টার্গেটকে নিয়ে এগোচ্ছে এবং এখানে যখন যাকে প্রয়োজন মনে করছে তাকে জামাত ব্যবহার করছে, তার সঙ্গে যোগ জামাত বিরোধিতা করছে। আমি ছোট করতে চাই না, তবে আমরা দেখছি যে জামাতের চিন্তাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জন অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা জামাতের সাথে এক হয়ে আন্দোলনের ব্যাপারে তারা একমত হয়েছেন। সেই মোতাবেক জামাত এবং আওয়ামী লীগ একসাথেও আমরা সেই সময়ের এই দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি। আবার ধরেন পরবর্তীতে এটা দাবি আদায় হয়েছে, কিন্তু এর পরবর্তীতে দেখা গেল ওনারাই আবার সংবিধান থেকে কেয়ারটেকার সরকার সকল মত, যেখানে কোর্ট পর্যন্ত রায় দিয়েছিল যে 2টা টার্ম এই কেয়ারটেকার সরকার থাকতে পারে, তাদের দলীয় নেতা কর্মীরাও এই মত দিয়েছিল, দলীয় প্রেসিডেন্ট সদস্যরা মত দিয়েছিল। কিন্তু কোন অজানা রহস্যজনক কারণে সেই কেয়ারটেকার সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে আবার বিএনপিও এই কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা অনুভব করলো, অন্যান্য দল অনুভব করলো। সেখানে আমরা বিএনপি এবং অন্যান্য দল মিলে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এখন পর্যন্ত করছি। তাহলে দেখেন জামাত একটা জিনিস চিন্তা করেছে সেই 90-এর দশকে, আর সেই জিনিসটা টিল জামাতের সেই চিন্তাটা এখনো কার্যকরী আছে। এখন বরং এটা আরো ব্যাপকতা লাভ করেছে। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা নাগরিক কেয়ারটেকার সরকারটা বোঝে, তত্ত্বাবধায়ক সরকারটা বোঝে, নির্বাচনকালীন সরকারটা বোঝে। জামাতের দূরদৃষ্টিতা এখানে বোঝা যায় যে জামাত কতটা দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল, জামাতের লিডাররা কতটা ফারসাইটনেস সম্পন্ন, যে তার একটা চিন্তা যেটা 50 বছর পরেও যার উপযোগিতা থাকে এমন চিন্তা তারা করতে পারে। তো সেক্ষেত্রে জামাতের বিভিন্ন বক্তব্য, দাবি দেওয়া, দৃষ্টিভঙ্গি যখন অন্যরা কেউ গ্রহণ করেন বা এটাতে একমত হন, আমাদের তো এখানে দ্বিমত থাকার কোনো সুযোগ থাকে না। তো বর্তমান সময়ে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি? বর্তমান সময়ে আপনারা কিন্তু আবার খুব অত্যন্ত আলোচনায়, আপনারা যুগপৎ আন্দোলন করছেন, বিএনপির আন্দোলন কর্মসূচি, তার সাথে আপনার যুগপৎ আন্দোলন। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এসে জামাত আরো বেশি প্রাসঙ্গিক। জামাত এখন একটা উল্লেখযোগ্য শক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। জামাতকে যত বেশি কাট টু সাইজ করার চেষ্টা করা হয়েছে, জামাতের প্রাসঙ্গিকতা, জামাতের প্রয়োজনীয়তা এবং জামাতকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল, আগ্রহ, জানার আগ্রহ
এবং বোঝার আগ্রহ, এবং জামাতের প্রতি একসময় মানুষ চরম বিদ্বেষ পোষণ করতেন এক শ্রেণীর শিক্ষিত লোকেরা, এক শ্রেণীর বুদ্ধিজীবী লোকেরা, কিন্তু তারাও পার্সোনাল আলাপে টেবিল টকে এখন তারা বলেন যে জামাতের মতো সুশৃঙ্খল, জামাতের মতো আদর্শবাদী, জামাতের মতো ডেমোক্রেটিক সংগঠন বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। তা আমাদের উপরে যত খড়গ এসেছে, আমি তো মনে করি আমাদের আদর্শ প্রচারে সেটি সহায়ক হয়েছে। হতে পারে আমরা আমাদের কিছু লিডারশিপকে হারিয়েছি, হতে পারে আমাদের আমাদের ওয়ার্কারদেরকে হারিয়েছি, হতে পারে আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি, ইট ইজ ট্রু। কিন্তু এর পরেও বলা যেতে পারে যে এর মধ্য দিয়ে জামাতের যে প্রকৃত অগ্রগামিতা, জামাতের যে অগ্রগতির পথে যে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, এটা একেবারেই ব্যর্থ হয়েছে, এবং এটা ব্যর্থ হতে বাধ্য। কোনো আদর্শবাদী দলকে হত্যা করে, নির্যাতন করে, জেল দিয়ে, জুলুম দিয়ে কখনো কাবু করা যায় না। এটা আরো বেশি। বর্তমানে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি? আপনারা বিএনপির সঙ্গে যোগবদ্ধ এই আন্দোলন? মুহূর্তে আমরা তো বাংলাদেশে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে মানুষ আজকে বেশ অনেক বছর হয়ে গেল একটা ভোট দিতে পারছে না মানুষ। আমার ঠিক মনে পড়তেছে না যে আমি কবে, কোথায়, কিভাবে ভোট দিচ্ছি। এই যে একটা 5 বছর পরে বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে থাকতে পারে, শুধু চা খেয়ে আর ওই যে দোকানে গিয়ে একটা দুইটা বিস্কিট খেয়ে, বনরুটি খেয়ে সে বাঁচতে পারে, কিন্তু ভোট ছাড়া সে বাঁচতে পারে না। তাকে ভোট দিতে হবে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তারপরে বাজার কমিটি, তারপরে আপনার এই বিভিন্ন ছোটখাটো নির্বাচনেও আপনারা দেখবেন যে ব্যাপক পোস্টার করে মানুষ একটা বিরাট এনজয় করে। এই দেশের মানুষ ডেমোক্রেটিক, তার চায় যে নেতা নির্বাচনে তারা ভূমিকা রাখবে, একটা ভালো নেতাকে তারা ভোট দেবে, সে যে ধরনের নেতাই হোক, একটা ইউনিয়ন কাউন্সিলের একটা মেম্বার হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক, উপজেলার চেয়ারম্যান হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, উপজেলার চেয়ারম্যান হোক, এমপি হোক, এইসব জায়গায় তারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে চায়। বাংলাদেশের মানুষগুলো খুবই গণতন্ত্রের ব্যাপারে সচেতন। তারা চায় ইলেকশনের একটা সময় তারা সবাই মিলে আড্ডা দিবে, সবাই মিলে স্লোগান দিবে, এবং একটা ভালো মানুষকে তারা নেতা বানাবে। এই সুযোগটা কেড়ে নিয়ে আজকে বাংলাদেশের মানুষকে যে অধিকার হারা করা হয়েছে, বিশেষ করে লাখ লাখ যুবক, তারা ভোট কি জিনিস এটা এখনো জানে না। যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, যে মানুষের ভোটের অধিকারটা যে কেড়ে নেওয়া হয়েছে, এই যে মানে ইতিহাসের এত বড় কলঙ্ক, এটা বাংলাদেশ কিভাবে মুক্ত হবে ভাবতেও গা শিউরে ওঠে। বাংলাদেশের একটা, আর যাই হোক, বাংলাদেশের মানুষ খেয়ে না খেয়ে তৃতীয় বিশ্বের গরিব দেশ, মানুষের এটা নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু আক্ষেপ